ধরে নেই আমাদের একটি সাবস্পেস দেয়া আছে। এখানে ভি হলো একটি সাবস্পেস। আমরা আমাদের আগের ভিডিওতে সাবস্পেসের ব্যাপারটি সম্পর্কে কিছু ধারণা পেয়েছিলাম এবং এটি হলো একটি ভেক্টরের সেটের ধারক বা স্প্যানের সমান। আমরা আগে জেনেছিলাম যে কোনো একটি ভেক্টরের সেটের ধারক বা স্প্যান হলো একটি বৈধ সাবস্পেস। সুতরাং এটা হবে v1 v2 এভাবে করে পুরো vn পর্যন্ত, এবং এখানে যারা আছে এরা প্রত্যেকটি হচ্ছে এক একটি ভেক্টর। এবং আমরা আরো জানি যে এই সেটের কোনো ভেক্টর একটি অপরটির উপর নির্ভরশীল না, অর্থাৎ অর্থাৎ এরা সরল রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে v1 v2 থেকে শুরু করে পুরো vn পর্যন্ত সবগুলো ভেক্টর একটি অপরটি থেকে রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি ভিডিওতে লিখছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ভিডিওর মূল কথা বলার আগে আমি তোমাদের জানিয়ে দিতে চাই স্প্যান বা ধারকের ধারণাটি কি। স্প্যান মানে হচ্ছে আসলে এই যে সেট বা সাবস্পেসটি আছে এটি নির্দেশ করে এই যে সকল ভেক্টরগুলো রয়েছে এই সকল ভেক্টরের সকল সম্ভাব্য সরলরৈখিক সংযুক্তি বা লিনিয়ার কম্বিনেশন। তাহলে আমরা এদের প্রত্যেকটি সংযুক্তির জন্য আলাদা আলাদা করে পাচ্ছি c1 গুণ v1 যোগ c2 গুণ v2 এভাবে করে পুরো cn গুণ vn পর্যন্ত। প্রকৃত সংখ্যায় প্রতিটি সম্ভব c এর জন্য এদের প্রত্যেকের সম্ভাবনা নিয়ে এরপর এদের সাথে প্রত্যেকটি ভেক্টরের সেট নেই, তাহলে সেটিকে আমরা বলবো একটি স্প্যান বা ধারক, এবং এভাবে আমরা v কে একটি সাবস্পেস হিসেবে সংজ্ঞায়িত করি। এখন চলো আমরা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বা সরলরৈখিক স্বাধীনতা মানে জেনে নেই। এর মানে হলো এই যে c1 v1 যোগ c2 v2 এভাবে করে পুরো cn vn পর্যন্ত এদের একমাত্র সমাধান হবে একটি শূন্য ভেক্টর। এখানে শূন্যের উপর একটি ভেক্টর চিহ্ন দিয়ে নিচ্ছি, অর্থাৎ যখন এটি পুরোটি সমান হবে শূন্য, অর্থাৎ c1 সমান c2 এভাবে করে পুরো cn পর্যন্ত সমান হবে শূন্য। আমরা আমাদের সাধারণ জ্ঞান থেকে বলতে পারি আমরা কখনোই এই ভেক্টরগুলোকে একে অপরের সংযুক্তি বা কম্বিনেশন হিসেবে দেখাতে পারবো না। এখন যদি উভয় শর্তদ্বয় অর্থাৎ এই সেটের ভেক্টর বা এই ভেক্টরের স্প্যান যদি সমান হয় এবং ভেক্টরের সাবস্পেসের বা এরা যদি সৃষ্টি করে এই সাবস্পেসটি বা এই সাবস্পেসের স্প্যানটি, এবং এরা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে আমরা বলতে পারি যে এই ভেক্টরের সেটটি বা একে নাম দিতে পারি, কি নাম দিতে পারি, ধরো নাম দিলাম এস। তাহলে এস সমান হবে v1 v2 এবং এভাবে vn পর্যন্ত এরা সবাই হবে ভেক্টরটির সমান। এবং এখানে এসে আমরা আমাদের ভিডিওর মূল বক্তব্যটি বলতে পারি, যেটি হচ্ছে এই যে আমাদের সেটটি এস, এই সেটটি হচ্ছে আমাদের ভিত্তি, অর্থাৎ আমাদের ভি এর ভিত্তি। এটিই আমি এতক্ষণ তোমাদের বলতে চাচ্ছিলাম। অর্থাৎ কোনো কিছু যদি কোনো সেটের ভিত্তি হয় তাহলে সেই ভেক্টরগুলো বা সেই ভেক্টরের স্প্যান সেই সাবস্পেসের যে কোনো ভেক্টরকে গঠন করতে পারবে এবং ভেক্টরগুলো হবে পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা অনেকগুলো উপায় পেলাম এটি দেখার। একটি উপায় হলো এভাবে দেখা যায় যে এমন অনেক কিছুই আছে যাদের আমরা প্রকাশ করতে পারি কোনো কিছুর স্প্যান হিসেবে। যেমন যদি এটি ভি এর ক্ষেত্র হয় তাহলে আমি আরেকটি ভেক্টর আঁকি। আরেকটি ভেক্টরের সেট টি নেই, সেটা তাহলে হবে সেট এস এর সকল উপাদান নিয়ে, অর্থাৎ v1 v2 থেকে পুরো vn পর্যন্ত, এবং এই সেটে অন্য একটি ভেক্টরও থাকবে। আমরা এই ভেক্টরটিকে বলতে পারি আমরা এটাকে বলবো বিশেষ v। তাহলে আমরা দেখছি এই সেট হলো সেট s যোগ একটি বিশেষ ভেক্টর, যেখানে এই বিশেষ ভেক্টর সমান আমরা বলতে পারি v1 যোগ v2। সুতরাং পরিষ্কারভাবেই এটি কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট নয়। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি টি এর স্প্যান কত, আমি ভিডিওতে লিখছি তোমরা লক্ষ্য করো। আমি বলছি টি এর স্প্যান এখনো হবে এই সাবস্পেস ভি এর সমান, কিন্তু আমরা জানি আমাদের কাছে একটি বাড়তি ভেক্টর আছে যেটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়। তার মানে আমরা বলতে পারি এই পুরো সেটটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়। সুতরাং টি হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি ভিডিওতে লিখছি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সুতরাং এক্ষেত্রে টি ভি এর একটি ভিত্তি বলে গণ্য হবে না। তাহলে আমি তোমাদের একটি উদাহরণ দেখালাম, কারণ যেভাবে আমি ভিত্তি নিয়ে চিন্তা করি, আসলে ভিত্তি হলো ন্যূনতম ভেক্টর নিয়ে গঠিত। তাহলে আমাদের দরকার ন্যূনতম সেট। এটি এখন নিচে লিখে ফেলি, যদিও এটা কোনো যথাযথ সংজ্ঞা নয়। আমি একটি ভিত্তিকে এভাবে দেখি। দাঁড়াও, আমি আগে আমার লেখার রংটি বদলে নিচ্ছি, একটা ভালো রং বেছে নেই। সুতরাং ভিত্তি হলো একটি ন্যূনতম, আমি ন্যূনতমকে উদ্ধৃতি চিহ্ন দিয়ে লিখছি কারণ এটিকে পরে সংজ্ঞায়িত করতে হবে,
একটি ন্যূনতম ভেক্টরের সেট, যা হলো এই সাবস্পেসের স্প্যান বা ধারক। তোমরা লক্ষ্য করো আমি সম্পূর্ণটি ভিডিওতে লিখছি। তাহলে এখন এই ক্ষেত্রে এটি হবে ভেক্টরটির ন্যূনতম সেট। যদিও আমি এই বিষয়টি এখনই প্রমাণ করছি না, কিন্তু তুমি যদি এটিকে দেখো, তাহলে দেখবে যে এটি একটি ভেক্টরের স্প্যান হলেও এটি কিন্তু কোনো ন্যূনতম ভেক্টর নয়, কারণ আমি চাইলেই এই শেষ ভেক্টরটিকে এখান থেকে সরিয়ে ফেলতে পারি। আমি একে চাইলেই সরিয়ে ফেলতে পারবো। তাহলে এই যে ভিত্তিটি, এই ভিত্তিটি যা বাকি রয়েছে, এটি কিন্তু তারপরও আমার এই সাবস্পেসটির ভিত্তি হবে। তার মানে এখানে এই যে এই ভেক্টরটি ছিল, এটি ছিল বাড়তি। একটি ভিত্তির ক্ষেত্রে তোমার বাড়তি কিছুই থাকবে না। এদের যে প্রত্যেকটি উপাদান আছে, এদের প্রত্যেকটি উপাদানের সামর্থ্য থাকতে হবে একটি ভেক্টরের সাবস্পেস ভি গঠন করার। অনেক কথা হলো, এখন তাহলে চলো আমরা কিছু উদাহরণ করে দেখি, তাহলে বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন চলো তাহলে আমি একটি ভেক্টরের সেট কল্পনা করি। ধরে নিই আমরা আমাদের ভেক্টর, আচ্ছা আমরা এখানে ধরে নিচ্ছি আমরা R2 তে কাজ করছি, অর্থাৎ আমরা দুই মাত্রার জগৎ নিয়ে কাজ করছি। ধরি আমার প্রথম ভেক্টরটি হচ্ছে 2, 3 এবং আমার দ্বিতীয় ভেক্টরটি হচ্ছে 7 ও 0। এখন চলো আমরা এই ভেক্টর দুটির স্প্যান নিয়ে ভাবি। এই ভেক্টর দুটির স্প্যান কি হবে? আমি এই ভিডিওতে লিখছি এস এর স্প্যান কি হবে, এর কি কি লিনিয়ার কম্বিনেশন হতে পারে, এবং চলো দেখি যে এটা কি সমস্ত R2 কিনা। এবং এটা যদি সমস্ত R2 হয়, তাহলে আমরা R2 এর যে কোনো কিছু এর দুটির লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে বের করতে পারবো। সুতরাং C1 গুণ 2, 3 যোগ C2 গুণ 7, 0, এবং সত্যি সত্যি যদি এর ধারক সমস্ত R2 হয়, তাহলে আমরা সবসময় বের করতে পারবো R2 এর যে কোনো বিন্দু এই C1 এবং C2 এর সাহায্যে। তাহলে চলো দেখি আমরা এটা করতে পারি কিনা। সুতরাং আমরা এখানে পাচ্ছি 2C1 যোগ 7C2 সমান হচ্ছে x1। এরপর পাবো 3C1 যোগ 0C2 বা 0 সমান হবে x2। এখন আমরা যদি এই দ্বিতীয় সমীকরণে উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করি, তাহলে পাই C1 সমান x2 ভাগ 3। এখন যদি একে আবার প্রথম সমীকরণে প্রতিস্থাপন করি, তাহলে পাবো 2 ভাগ 3। আমি C1 কে এখানে প্রতিস্থাপন করছি, তাহলে 2 ভাগ 3 x2। একটু দেখে নিই, হ্যাঁ আমার হিসাব ঠিক আছে। এবং 3 যোগ 7C2 সমান হচ্ছে x1। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে 2 ভাগ 3 x2 কে বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাই? 7C2 সমান x1 বিয়োগ 2 ভাগ 3 x2। হ্যাঁ ঠিক আছে। এখন উভয়কেই ভাগ করি 7 দ্বারা, তাহলে পেলাম C2 সমান, আমি রংটা বদলে নিচ্ছি, হ্যাঁ C2 সমান x1 ভাগ 7 বিয়োগ 2 ভাগ 21 x2। এখন তুমি চাইলে নিতে পারো যে কোনো মান এই x1 এবং x2 এর জন্য, যেখানে উভয় x1 এবং x2 হবে প্রকৃত সংখ্যার উপাদান। আচ্ছা একটা কথা বলে নেওয়া ভালো, এখন এখানে আমরা যত সংখ্যার কথাই বলবো সবই হবে প্রকৃত সংখ্যা। তুমি আমাকে যে কোনো প্রকৃত সংখ্যা দাও না কেন, আমি এদের এখানে বসিয়ে আমি আমার এই প্রাপ্ত সমীকরণ দুটিতে x1 এবং x2 এর মান বসে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে x1 এবং x2 এর মান বসালেই আমি C1 এবং C2 এর মান পেয়ে যাব। এই সূত্র দুটি নিয়ে কাজ করা খুবই সহজ, কারণ এদেরকে তোমার ভাগ করতে হবে না, শূন্য বসাতে হবে না, বা তেমন কিছুই করা লাগবে না। এই সূত্র দুটো সবসময়ই কাজ করবে। তুমি আমাকে যে কোনো x1 এবং x2 এর মান দাও, আমি তোমাকে এর সাহায্যে C1 এবং C2 এর মান বের করে দেব, যেটি অবশ্যই হবে ভেক্টরটির একটি লিনিয়ার কম্বিনেশন। তাহলে S এর স্প্যান হবে R2, সুতরাং আমি লিখে নিচ্ছি S এর ক্ষেত্র হবে R2। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে ভেক্টর দুটি, এরা কি সরল রৈখিকভাবে স্বাধীন, অর্থাৎ এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। এবং লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স বলতে বোঝায় সমীকরণগুলোর একমাত্র সমাধান হবে, দাঁড়াও আমি রংটা বদলে নেই, সমীকরণের একমাত্র সমাধান হবে C1 গুণ আমাদের প্রথম ভেক্টর যোগ C2 গুণ দ্বিতীয় ভেক্টর, এবং এই দুটি সমান হবে 0 ভেক্টর। এবং এই সমাধান তখনই সম্ভব হবে যখন C1 এবং C2 উভয়েরই মান 0 হবে। তাহলে চলো আমরা দেখি। আমরা তো ইতিমধ্যেই সমাধান করেছি যে x1 সমান 0 এবং x2 ও সমান 0।
এটা একটা বিশেষ ব্যাপার যে আমি এখানে x1 এবং x2 কে উভয়কেই শূন্য বানিয়েছি। এখন আমি যদি এখানে শূন্য ভেক্টরটি পেতে চাই তাহলে c1 সমান হবে 0/3, সুতরাং c1 সমান হবে অবশ্যই শূন্য। আবার c2 সমান হবে 0/7 বিয়োগ 2/21 গুণ 0, সুতরাং c2 ও অবশ্যই হবে শূন্য। সুতরাং একমাত্র সমাধান তাহলে হবে যখন এই দুটিকে শূন্যের সমান সমান বানানো হবে। সুতরাং এই দুটি ভেক্টরের সেট S, এই S টিও হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি ভিডিওতে লিখছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এর স্প্যান হচ্ছে R2 এবং এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং আমরা অবশ্যই বলতে পারি S অর্থাৎ এই ভেক্টর দুটির সেট S এটি হলো R2 এর ভিত্তি। আমি লিখছি R2 এর একটি ভিত্তি। এখন প্রশ্ন হলো এটা কি R2 এর একমাত্র বেসিস? এখন আমি একটি খুবই গতানুগতিক বা সহজ ধরনের একটি ভেক্টর নিব। ধরি সেটার নাম হচ্ছে, এটার নাম কি দিতে পারি, ধরি এটার নাম T, এবং ধরে নিই T সমান হচ্ছে ভেক্টর দুটি হচ্ছে 1 0 এবং 0 1। এখন প্রশ্ন হলো এদের স্প্যান কি R2 হবে? এখন আমি কি, আচ্ছা আমি ধরে নিচ্ছি আমি চাচ্ছি পেতে এই ভেক্টর x1 এবং x2। আমি কিভাবে এই দুটি ভেক্টর থেকে এটি গঠন করতে পারবো? আমি তাহলে লিখতে পারি x1 গুণ 1 0 যোগ x2 গুণ 0 1। এই দুটি গুণফল সবসময় আমাকে দিবে x1 এবং x2, এবং তাহলে সবসময় এর স্প্যান হবে R2। আমি ভিডিওতে লিখছি এর স্প্যান হবে R2। এখন প্রশ্ন, এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? আমি এটা দেখাতে পারি। এখন যদি তুমি এটার সমান ধরো একটি শূন্য ভেক্টর, অর্থাৎ এখানে আমাদের এটা সমান শূন্য এবং এটাও হলো শূন্য, তাহলে এটিও হবে শূন্য এবং এটিও হবে শূন্য। এবং এটা অনেকটাই স্পষ্ট যে এখানে তুমি যাই করো না কেন এই ভেক্টর দুটিকে একটা অপরটার দ্বারা প্রকাশ করতে পারবে না, কারণ এখানে শূন্য কখনো তুমি এক বানাতে পারবে না এবং এককে শূন্য বানাতে পারবে না। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি এই দুটি ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি লিখে নিচ্ছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখন এই উদাহরণের মাধ্যমে আমি এখানে মূলত যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে এখানে যে ভেক্টরের সেট T এর স্প্যান হলো R2 এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সুতরাং আমাদের ভেক্টরের সেট T এটিও R2 এর জন্য একটি ভালো ভিত্তি বা বেসিস। আমি ভিডিওতে লিখছি। আর আমি তোমাদের এর জন্য এটি দেখাতে চেয়েছিলাম যে R2 তার নিজের একটি বৈধ সাবস্পেস। তুমি চাইলে নিজে নিজে এটি প্রমাণ করে দেখতে পারবে। এখন প্রশ্ন হলো আমার কাছে যদি এমন একটা সাবস্পেস থাকে যার কোনো একটি ভিত্তি নেই বা অনেকগুলো ভিত্তি, অর্থাৎ যার অসীম ভিত্তি, তাহলে সেক্ষেত্রেও S একটি বৈধ ভিত্তি এবং Tও একটি বৈধ ভিত্তি হবে। এখন তুমি কিন্তু জানো T কি। এখন এই অবস্থায় আমরা একে বলবো একটি আদর্শ ভিত্তি। তাহলে এটি হলো একটি আদর্শ ভিত্তি। আমি লিখে নিই আদর্শ ভিত্তি। এটি আসলে সেই বিষয়টি যেটি আমরা ক্যালকুলাস এবং পদার্থবিজ্ঞান ক্লাসে করেছিলাম। পদার্থবিজ্ঞান ক্লাসের কথা যদি আমরা মনে করতে পারি, এটি ছিল ইউনিট ভেক্টর, ভেক্টর I এবং J। এটি তাহলে হলো একটি আদর্শ ভেক্টর, অর্থাৎ একটি দুই মাত্রার কার্তেশীয় তলের আদর্শ ভেক্টর। এখন হলো প্রয়োজনীয়তা। একটি ভিত্তির প্রয়োজনীয়তা হলো যে শুধুমাত্র আদর্শ ভিত্তির ক্ষেত্রে নয়, তুমি এর মাধ্যমে দেখাতে পারো তোমার সাবস্পেসে অন্তর্ভুক্ত যে কোনো ভেক্টরকে, সাবস্পেসের অন্তর্ভুক্ত যে কোনো ভেক্টরকে একটি অনন্য বা ইউনিক কম্বিনেশনের মাধ্যমে। এখন চলো তাহলে আমরা সেটা দেখাই। তাহলে আমরা বলি যে এই সেট অর্থাৎ v1 v2 এবং এভাবে করে পুরো vn পর্যন্ত। এখন এটাকে আমরা বলবো একটি ভিত্তি, একটি বেসিস যে কোনো একটা সাবস্পেসের জন্য। ধরি যে কোনো একটা সাবস্পেস u এর জন্য। সুতরাং এই u হচ্ছে আমাদের সাবস্পেস। এখানে এগুলো হলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং এরা আরো দেখায় যে এদের স্প্যান হলো এদের মধ্যকার সকল সম্ভাব্য লিনিয়ার কম্বিনেশন, যা তোমাকে এই সাবস্পেসটির সকল সম্ভাব্য উপাদান দেবে। এখন আমি তোমাকে যা দেখাতে চাই তা হলো যে এই যে u এর প্রতিটি উপাদান একমাত্র এই সেটের অনন্য উপাদানের সংযুক্তি হিসেবে দেখানো যেতে পারে। তাহলে চলো এটি দেখাই। আমাদের যে ধরে নিয়ে একটা ভেক্টর a, যা হলো এই সাবস্পেস u এর একটি উপাদান। এর মানে হলো a কে আমরা এই ভেক্টরগুলির যে কোনো লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে দেখাতে পারবো, কারণ এরা হলো u এর স্প্যান। তাহলে আমরা আমাদের ভেক্টর a কে দেখাতে পারবো c1 গুণ v1 যোগ c2 গুণ v2
এভাবে করে পুরো cn গুণ vn পর্যন্ত। আমি তোমাদের দেখাতে চাই যে এটি একটি অনন্য সংযুক্তি বা ইউনিক কম্বিনেশন। এটি দেখানোর জন্য আমি এখানে প্রমাণ করব বৈপরীত্য অর্থাৎ কন্ট্রাডিকশন দ্বারা। এখন চলো আমরা ধরে নিই এ এর আরেকটি কম্বিনেশন আছে। ধরে নিই এ দেখায় d1 গুণ v1 যোগ d2 গুণ v2, এভাবে করে পুরো dn গুণ vn পর্যন্ত। এখন কি হবে যদি আমি এই a কে এই a থেকে বিয়োগ করি? আমি পাবো শূন্য ভেক্টর। তাহলে চলো আমরা এখন a কে a থেকে বিয়োগ করি, এবং আমরা আগে থেকে বুঝতে পারছি যে এর বিয়োগফল হওয়া উচিত একটি শূন্য ভেক্টর। এখন তাহলে চলো আমরা এই দিক থেকে এই দিকে এভাবে বিয়োগের কাজটি সম্পন্ন করি। রংটা বদলে নিই এখানে। c1 বিয়োগ d1 গুণ v1 যোগ c2 বিয়োগ d2 গুণ v2। এরপর এভাবে আমি বোর্ডের সেই জায়গাটিতে পৌঁছে গেছি যেখানে এটি সমস্যা করতে থাকে। c1 এখানে লিখি cn বিয়োগ dn, cn বিয়োগ dn একটু জটিল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আবার পরিষ্কার করে লিখি। এই বাম পাশে এখানে লিখলে আশা করি অসুবিধা হবে না। এটাকে আপাতত আমি এখানে বাম পাশে লিখছি। দাঁড়াও, আমি আমার লেখার রংটি বদলে নিচ্ছি। তাহলে শূন্য ভেক্টর সমান হচ্ছে c1 বিয়োগ d1 গুণ v1, এভাবে করে পুরো cn বিয়োগ dn গুণ vn পর্যন্ত। আমি শুধু এই ভেক্টরগুলোকে একে অপরের সাথে বিয়োগ করছি। এখন আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এগুলো হলো ভিত্তি। ভিত্তির কথা বলার সময় তোমাকে দুটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হলো এই যে এদের স্প্যান, এদের সব স্প্যানগুলি তৈরি করে এই সাবস্পেস ইউ কে, এবং আরেকটা জিনিস, এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই সমীকরণটির একটি মাত্র সমাধান আছে, এবং যেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো একটি ধ্রুবক গুণ v1, একটি ধ্রুবক গুণ v2, এভাবে করে একটি ধ্রুবক গুণ vn পর্যন্ত। এবং এই সমীকরণটি কেবলমাত্র একটি সমাধান দিবে যখন এই প্রতিটি ধ্রুবকের মান হবে শূন্য, অর্থাৎ প্রতিটি ধ্রুবক সমান হবে শূন্য। এখানেও এটা সমান হবে শূন্য এবং এটিও হবে শূন্য। এটাই লিনিয়ার কম্বিনেশনের সংজ্ঞা। সুতরাং এটি হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। তাহলে এখন যদি সবগুলো ধ্রুবক সমান শূন্য হয়, তাহলে আমরা পাই c1 সমান d1, c2 সমান d2, এভাবে করে পুরো cn সমান dn পর্যন্ত। তাহলে এখন যেহেতু তারা রৈখিকভাবে স্বাধীন, তাহলে এই প্রত্যেক ধ্রুবকগুলো হবে একে অপরের সমান, এবং এটি হলো কন্ট্রাডিকশন। আমরা ধরেছিলাম এরা ভিন্ন, কিন্তু এদের লিনিয়ার ডিপেন্ডেন্স এদেরকে একই হতে বাধ্য করেছে। তাহলে তোমার কাছে যদি কোনো সাবস্পেস থাকে, তুমি সেই সাবস্পেসের যে কোনো উপাদানকে ভেক্টরগুলোর ইউনিক কম্বিনেশন দ্বারা বের করতে পারবে। আরো ভালো মতো বললে, আমি তোমাদের আগেই বলেছিলাম যে এর ভিত্তি হলো R2। এখন আমার পরবর্তী প্রশ্ন হলো যে এখন যদি আমি এখানে আরেকটি ভেক্টর নিয়ে আসি, ধরে নিই ভেক্টরটি 1 0, তাহলে এখন কি SR2 এর ভিত্তি হবে? উত্তর হচ্ছে না। এটি যদিও R2 এর ভিত্তি হিসেবে থাকবে, কিন্তু এর ভেতরে এই যে বাড়তি ভেক্টরটি, এটিও রয়ে গেছে এখন R2 এর ভেতরে। এবং আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই দুটি R2 এর ভিত্তি, সুতরাং R2 কে আমরা এই দুটির লিনিয়ার কম্বিনেশন হিসেবে নির্দেশ করতে পারি। আবার এটি যেহেতু R2 এর ভিতরে রয়েছে, সুতরাং আমরা এটিকেও অপর দুটি লিনিয়ার কম্বিনেশন হিসেবে দেখাতে পারি। তাহলে এই সেটটি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকছে না, এখন আমাদের এই সেটটি হয়ে গেছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যেহেতু এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাই আমি এটিকে বাড়তি বলছি, এবং এটি এখন আর এর ভিত্তি হিসেবে গণ্য হবে না। তো এটিকে ভিত্তি বানাতে হলে আমাদের এই ন্যূনতম ভেক্টরের সেট বানাতে হবে, অথবা বানাতে হবে একটি দক্ষ সেট যা R2 এর স্প্যান হতে পারবে।